প্রথমে যে প্রশ্নটা করুম একটু বিতর্কিত হইল। তোমার মন খারাপ হইলো। আমি প্রশ্নটা ভীষণভাবে করতে ইচ্ছা করে এর লিগা যে আজকাল শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়ার জন্যই ভিডিও করে সোশ্যাল ওয়ার্কটা দেখানো? আচ্ছা, এই যে তুমি একাধারে করতেছো অ্যাডভোকেট, এ আইনজীবী হইয়া একজন সোশ্যাল ওয়ার্ক মানে একজন সমাজসেবক, এই ২ টা প্রফেশন কোথাও কি খুব চ্যালেঞ্জিং মনে হয়? বাট এরপরও আমি ওই অ্যাডভোকেসি লাইনটার মধ্যেই আমি সমাজ সেবাটা খুঁজে পাই। আমি যখন ফার্স্ট কোর্ট জয়েন করি আজকের থেকে মেবি ২ বছর ২.৫ বছর এমনই হইব। আমার ১ম দিন আমার কাছে একটা মহিলা আইছে। আয়া আমারে কইছে, ফোন করছে যে, "ম্যাডাম আমার এমন, এমন একটা কেস। আমি আপনার সাথে দেখা করতে" আমি খুশি হয়ে গেছি। মাত্র আমি কোর্টে ঢুকলাম, আয়া পড়ল কেউ একজন। তো আওয়ার পরে তাইনে আমারে কইছে, আইছে আমি চেম্বারে রাখলাম, আইলো। আইসা আমারে কইলো যে মেইনটেন্যান্স কেস করব, জামাইর লগে আর থাকতো না। তো আমি তাইলে ১ম অবস্থায় আমি ভাবলাম যে কি হইছে আমি তাদের থেকে জানি, জানি না সেটা দেখে তার হাসব্যান্ডের সাথে মিলাইয়া দিতে পারি না। একটা সংসার বাইচ্চা যাইব। হয়তোবা আমার একটা পরামর্শে একটা সংসার বাইচ্চা যাইব। আমি জানি জিজ্ঞেস করছি কি হইলো এ না সে না। যখন জিজ্ঞেস করছি তাইনে একটা টাইম পরে আমারে খুইল্লা কইছে যে তাইনের হাসব্যান্ড তাইনের মেয়েরে কয়েকবার রেপ করছে। নিজের মেয়েরে বাবা কয়েকবার। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্টে আপনারা অনেক অনেক স্বাগত। আজকে আমার সঙ্গে যে আছে তারে আপনারা রাজপথে তো দেখেন ভীষণ সক্রিয়ভাবে। আর আমি তারে চিনি ছোট্টবেলার থেকে, যখন সে স্ট্রাগল করতেছে। ডেফিনিটলি এখনো সে স্ট্রাগলই করতেছে। সাকসেস আর স্ট্রাগল এই দুইয়ের মাঝখানে যদি একটা নাম ভীষণভাবে আমরা পরিচিত হই সেটা হচ্ছে অ্যাডভোকেট পূজা। পূজা দাস আমার সঙ্গে আজকে। নমস্কার পূজা। নমস্কার। টক উইথ ঋতু পডকাস্ট নিশ্চয়ই দেখা হয় একদম। একেবারে শুরু থেকে একদম। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু খাস বাংলায়। ঠিক আছে? আমরা নরমালি যেভাবে আমরা বাড়িঘরে কথা কই, আমরা সেইভাবেই আমরা এই অনুষ্ঠানটারে পরিচালনা করি। আম অনেক ভালো। মানে আমরা আমাদের যে মাতৃভাষাটা সেটা মানে মূলত তোমার প্রোগ্রামে আমরা দেখতে পাই সবসময়। তো আমরা কেন এই ভাষাতে কথা কই? কারণ আমাদের যে ভাষাটা সেটা ভীষণ ইম্পোর্টেন্ট। একদম, একদম। এবং আমরার অনুষ্ঠান যারা দেখে তারা যেন নিজেরা রিলেট করতে পারে। তুমি তো একজন সোশ্যাল ওয়ার্কার। একদম। ইদানিং আমরা আ ইদানিং না গত বছরও আমরা ভীষণভাবে তোমারে দেখছি এবং সোশ্যাল মিডিয়ার দরুন আমরা এখনকার সোশ্যাল ওয়ার্কাররারে আরো বেশি করে চিনি। ১ম এ যে প্রশ্নটা করুম একটু বিতর্কিত হইল। তোমার মন খারাপ হইলো। আমি প্রশ্নটা ভীষণভাবে করতে ইচ্ছা করে এর লিগা যে আজকাল শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়ার জন্যই ভিডিও করে সোশ্যাল ওয়ার্কটা দেখানো? না এর পেছনে কোনো কাহিনী আছে? আচ্ছা, একেবারে যদি শুরুর থেকে কই দিদি তোমারে, তুমি অলমোস্ট আমারে ১০ বছর ধইরা চিনো। একদম। যখন 3G চলতো। হ্যাঁ, এখন তো 5G র জামানা। তখন 3G চলতো। তো আমি তো তখন থেকে সোশ্যাল ওয়ার্ক করি। ইভেন তোমার সাথে যদি আমার কোনোভাবে পরিচিত হয়, সেটা কিন্তু কোনো না কোনো সামাজিক কাজের মাধ্যমেই। সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা, সে ১ম আমি তোমারে দেখছিলাম সংবাদ পাঠিকা হিসেবে এবং সেখানেও পূজার একটা দারুণ প্রতিভা আছে। কিন্তু ওই যেটাই হয় প্রতিভাটা আর অনেক আছে। আমরা কথা কইতে জানো কন্টিনিউ। তো সে ব্যাপারটা হলো গিয়া সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা সেটা তো কোভিড এর পরের থেকে আমরা দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি কইরা ভিডিও ঢালতাছে বা হোয়াটএভার সারাদিন যা খুশি করতেছে সেটা সোশ্যাল মিডিয়াতে ঢালতাছে। কিন্তু কোভিড এর টাইমে আমরা না হয় মনে হয় আ মানে আমি অলমোস্ট সংখ্যাটা যদি নাও কই হিউজ পরিমাণে আমরা কোভিডে মানুষে হেল্প করছি। মাস্ক পইরা, গ্লাভস পইরা বিভিন্ন জায়গায় আমরা খাওয়া পৌঁছাইছি। সেকালের আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়াতে দেখো তুমি একটা ফটো পাইতা না। হুম, একটা ফটো পাইতা না। তো কিন্তু সেখানে শুধু তোমার কথা কওয়া হইতেছে না, মানে অল ওভার। আমরা যদি আজকে কোন রকম বড় নেতা মন্ত্রীরাও দেখি, তারাও ভীষণ ফোকাস হয়েছে যে সোশ্যাল মিডিয়ার দরুন। না অ্যাকচুয়ালি আমার যেটা চিন্তা ভাবনায় মনে হয়, আমার মনে হয় যে প্রত্যেকের হয়তোবা সমাজের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে। প্রত্যেকে হয়তোবা প্রত্যেকের মতো প্রত্যেকের জায়গায় দাঁড়ায়া সে জিনিসটা কাজটা করার চেষ্টা করতাছে। তো
তো আমার মনে হয় না কেউ ভিউয়ার্স এর লাইগা বা পপুলারিটির লাইগা এই কাজটা করে। কোনো না কোনোভাবে এর মধ্যে ওই জিনিসটা জাগ্রত হইছে। ধরো ভিউয়ার্স এর লাইগা করে, ধরো পপুলারিটির লাইগা করে। এরপরেও তো সোশ্যাল মানুষ সমাজের মানুষের লাইগা তো করতেছে এটা। সমাজের মানুষের লাইগা তো করতেছে। কোনো না কোনোভাবে সমাজের মানুষের তো উপকার হইতেছে। হ্যাঁ, এবার তুমি যদি ১০০ জন দেখো সেখান থেকে ২০ জনই ওই সোশ্যাল মিডিয়াতে দেখাইয়া করুক বা পপুলারিটির লেগে করুক, কিন্তু ওই ২০ জন মানুষই কিন্তু সমাজের লেগে করতেছে, বাকি ৮০ জন কিন্তু সমাজের লেগে করতেছে না। হ্যাঁ, তো আমার মনে হয় না যে কেউ পপুলারিটি বা সমাজের ভিউয়ার্স সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স এর লেগে করতেছে। আমার মনে হয় সমাজের প্রতি তার একটা দায়িত্ব কর্তব্য আছে। সেটা কেউ ৪০ বছরে বুঝে, কেউ ২০ বছরে বুঝে, কেউ ৬০ বছরে বুঝে, কিন্তু প্রত্যেকের কিন্তু একটা টাইম কিন্তু সমাজের প্রতি একটা টান তৈরি হয়। দেখো কিন্তু কেউ দেখো ছোটবেলায় খুব অ্যাক্টিভলি সমাজের লেগে কাজ করে, কেউ দেখো মিডল এজে গিয়ে আস্তে আস্তে সমাজের লেগে কাজ করা শুরু হয়। তো কেউ তাড়াতাড়ি বুঝে, কেউ পরে বুঝে, বাট সমাজের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য কিছু করার ইচ্ছা আছে দেখেই তারা হয়তো বা করে। আচ্ছা পূজা, এই যে তুমি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, খুব ছোটবেলা থেকেই তো নিশ্চয়ই একটা মানে ওই আমরা একটা নিয়ারি একটা কিভাবে জামু একটা কোন ওয়েতে আমরা যাম, তো তোমার টার্গেটটা আসলে কি আছিল? যেমন তুমি যখন কইলা যে আমি অনেক আগে থেকে তোমারে চিনি, এমন করে তো নিশ্চয়ই চিনি না, একদম কলেজ পড়ুয়া নিউজ রিডার এরকম ভাবে আমি তোমারে দেখছি। কিন্তু এই যে হঠাৎ করে সমাজের প্রতি কিছু করা, ওই ইচ্ছাটা কিভাবে তৈরি হয়েছে? আহ আমি ছোটবেলা সাউথে ছিলাম, ওইখানে পড়াশোনা স্কুল। তো সাইকেল চালাইতাম, তো ছোটবেলা বাবা সাইকেল কিনে দিছে, সাইকেল নিয়ে মাস্টার বাড়িতে যাইতাম, সাইকেল নিয়ে তোমার স্কুলে যাইতাম। ওই ইনসিডেন্টটা আজও আমার মনে আছে। প্রথম কথা হইলো গিয়া একদম শুরুর থেকে কই, যখন আমি ছোটবেলা স্কুলে পড়তাম আমি খুব অ্যাক্টিভ ছিলাম। এখনো তোমাদের আশীর্বাদে আমি অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ থাকার সাথে সাথে আমি স্কুলে বিভিন্ন ধরনের ধরো এনএসএস এর প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের সামাজিক কালচারাল যে সকল প্রোগ্রাম থাকতো সেগুলো অর্গানাইজের দায়িত্বে আমি থাকতাম। তো স্যার ম্যাডামরাও খুব পছন্দ করতো আমার ইয়েস, ওয়ান টাইপ অফ লিডার। তো অ্যাক্টিভনেস দেখে ওরা আমাকে খুব পছন্দ করতো। তো সে জায়গায় তারা আমার সবসময় কইতো যে পূজা তুই করে লাভি করে লাভি করে না, ওই জিনিসটি করতাম। বাট তখন আমার মধ্যে একটা ওই লিডার কোয়ালিটি আসলো, কিছু একটা এমন সেমন এই সেই। তো আমি টিউশন পইরা যখন একদিন বাড়িতে ফিরতাছিলাম, হাফ থাকে হাফ, হাফে তো আমরা সাইকেল থেকে নাইমা সাইকেলটা নিয়ে যাইতে হয়। তা আমি যখন হাফ নাইমা সেরে সাইকেলটা নিয়ে উঠতেছিলাম, সেখানে আমার চোখে পড়ে ঠিক আমার সামনে একটা মহিলা, একটা বাচ্চা আর একটা পুরুষ লোক। পুরুষ লোকের সাইকেল ছিল, বাচ্চাটা পিছনের কেরিয়ারে বসা, আর মহিলাটা হাইটটা যাইতেছে। তুমি বিশেষ করো ঋতুদি, কেমন পরিস্থিতি হলে মহিলাটা যে শাড়িটা পরছে এটা হয় আমরা বিয়া বাড়িতে পরে যাই, নাইলে আমরা দুর্গাপূজায় পরে যাই। উনি, আমি ওনার পেছনে পেছনে দেখছি, গেছি, গিয়ে সেটা আমি দেখছি উনি ওই শাড়িটা পইরা হসপিটালে গেছে। তাহলে আর নিচে পায়ে চপ্পল আসলো। তাহলে ভাবো মানুষ কেমন পরিস্থিতি থাকলে এর কাছে কিচ্ছু নাই, এর লিগে সে এই শাড়িটা পইরা সেটা উনি হসপিটালে গেছে। তো ওইখান থেকে আমার ভিতরে একটা জানি কেমন লাগছে যে মানুষ কেমন কেমন দিন কাটায়। মানে আমরা কত কিছু পালাইয়া দিই, বা সমাজের মানুষ যারাই একটু হাই কোয়ালিটি যে অনেক কিছু পালাইয়া দেয়, কিন্তু অনেকের কাছে ওই জিনিসটাও থাকে না। মানে এর কাছে কিচ্ছু ছিল না, একটা নর্মাল শাড়ি থাকলে তো সে অ্যাটলিস্ট পরে সেটা হসপিটালে যেত, হসপিটালে যাওয়ার লেগে তো কেউ বিয়ে বাড়ির শাড়ি পরে না। তো সেদিন থেকে আমার একটা মানুষের প্রতি ইয়ে করার ইচ্ছে জাগছে। সেকেন্ড হইলো গিয়া তোমার, আমি একদিন ব্যাংকে যাই, গ্রামীণ ব্যাংক। ব্যাংকে যাওয়ার পর তোমার একটা মহিলা আমার কাছে আয় সেটা আমার কয়, মনা আমার একটু ফর্ম এটা ফিল আপ করে তো আমি টাকা উঠাম। ঠিক আছে, ফিল আপ করতেছি। তো আমি জিজ্ঞেস করছি কত টাকা লিখবো, ৩০০ টাকা। তখন আমার মানে আরো মানে একটা আমার মধ্যে কি জানি একটা আমার শরীরে ঝাটকা মারছে যে মানুষ কেমন পরিস্থিতি থাকে, সে কোনো জায়গায় একটা থেকে হাইটটা আয়া ব্যাংকে ৩০০ টাকা উঠে বললে গায়ে। তো ওইসব জায়গার থেকে আমার মধ্যে একটা সমাজের প্রতি কিছু একটা করতে হইব, মানুষের লেগে কোনো কিছু একটা করতে হইব, সেই জিনিসটা মূলত ওই জায়গাটার থেকে সৃষ্টি। তার পাশাপাশি স্কুল কলেজে বিভিন্ন সময় স্যার ম্যাডামরা তো বিভিন্ন দায়িত্বে আমারে দিছে, যখনই আমারে যে দায়িত্বে দেওয়া হইছে তখন আমি ওই দায়িত্বগুলো একদম সেভাবে পূরণ করছি। করতে করতে আমার মধ্যে একটা কনফিডেন্স আইছে
স্কুলের গণ্ডি পাড়াইয়া কলেজে আইলাম। কলেজেও আমার বিভিন্ন দায়িত্ব কর্তব্য বিভিন্ন সময় ম্যাডামরা দিছে, সেটা আমি ঠিকঠাকভাবে পালন করছি। তখন যখন কলেজের গণ্ডি পার হইয়া সমাজ, তারপরে তো সমাজটা। তো যখন যা দায়িত্ব পড়ে, এখন তো আর কেউ ডাইক্কা সেটা দায়িত্ব দেয় না, বা বিভিন্ন সময় যখন জানে মানুষ আমি কাজ করি, হয়তো বা কেউ আমার বাড়িতে আয় বা ফোন করে, বাট আমি জানি এখন তো কেউ দায়িত্ব সেটা দায়িত্ব দিত না। তো আমার যে বিবেকটা, সে বিবেকটা কাজে লাগাইয়া যখন যেখানে যা সমস্যা হয় আমার কাছে রিপোর্ট আইলে আমি অ্যাটলিস্ট চেষ্টা করি সেটা করার। আচ্ছা, এই যে তুমি একাধারে করতেছো অ্যাডভোকেট, এ আইনজীবী হইয়া একজন সোশ্যাল ওয়ার্ক মানে একজন সমাজসেবক, এই দুইটা প্রফেশন কোথাও কি খুব চ্যালেঞ্জিং মনে হয়? ডেফিনিটলি মাঝে মধ্যে তো চ্যালেঞ্জিং মনে হয়, যখন আমি একদিকে ফোকাস করি আমার অন্য আরেকটা দিক দেখি নিচের দিকে জায়গা। বাট এরপরও আমি ওই অ্যাডভোকেসি লাইনটার মধ্যেই আমি সমাজ সেবাটা খুঁজে পাই। কারণ সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা তোমার সঠিক আইনটা জানে না, বা অনেক মানুষ হয়তোবা তুমি দেখছো আমি অনেক নিয়ে এমনও ডিল করছি যারা ন্যায় বিচার পাইতে আসিল না, বা একটা এফআইআর তারা থানা নিতে আসিল না। তো সে জায়গাতে আমি আমার যে প্রফেশন আছে, আমার যে বিদ্যাটা আছে, সেটা কাজে লাগাই আমি সমাজ সেবা অবধি পৌঁছাইয়া দিই। আমি একদম লাইভ যদি এক্সাম্পল দিই, সেটা আমি যখন ফার্স্ট কোর্ট জয়েন করি আজকের থেকে মেবি 2 বছর 2.5 বছর এমনই হইব। আমার প্রথম দিন আমার কাছে একটা মহিলা আইসে আয়েসে আমার কইতেছে, আমার দেখে আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, বা অন্য কোনো জায়গার থেকে হয়তো বা আমার কোনো ইনফরমেশন পাইছে, আমি জানি না কেমনে তাইলে আইসে। আয়া আমার কইছে, ফোন করছে যে ম্যাডাম আমার এমন এমন একটা কেস, আমি আপনার সাথে দেখা করতে। আমি খুশি হয়ে গেছি। মাত্র আমি কোর্টে ঢুকলাম, আয়া পড়লো কেউ একজন। তো আওয়ার পরে তাইনে আমারে কইছে, আইসে আমি চেম্বারে রাখলাম, আইলো আইসে আমারে কইলো যে মেইনটেনেন্স কেস করবো, জামাইয়ের লগে আর থাকতো না। তো তাইনে আমি তাইনে, যেহেতু আমি হিলার, হুম হুম অ্যাডভোকেট বউ বা যারা প্রফেশনাল কাজ করে তারা কি, তারা ওয়ান টাইপ অফ হিলারের কাজ করতে হয়। তা আমি তাইনের প্রথম অবস্থায় আমি ভাবলাম যে কি হয়েছে, আমি তাদের থেকে জানি যাই না, সেটা দেখে তাদের হাজব্যান্ডের সাথে মিলাই দিতে পারিনি, একটা সংসার বাচ্চা দেবো, হয়তোবা আমার একটা পরামর্শে একটা সংসার বাচ্চা দেবো। আমি জানি জিজ্ঞেস করছি কি হইলো, এ না সে না। যখন জিজ্ঞেস করছি তাইনে একটা টাইম পরে আমারে খুললা কইছে যে তাইনের হাজব্যান্ড তাইনের মেয়েরে কয়েকবার রেপ করছে, নিজের মেয়েরে বাবা কয়েকবার রেপ করছে। আমি কই আরে কি বলে, ত্রিপুরাতে? ইয়েস, আমি জায়গা নাম কোনো কিছু না দাম। হ্যাঁ, আরে কি কোন আপনি কহে। এরপরে মহিলা আমার পাও ধুরা, মানে মোটামুটি পাও ধুরা লাইব, কান্দাকাটি করতেছে এমন একটা ভাব। আপনি মেনটেনেন্স কেস বাদ দেন, আপনি রেপ কেস করবেন নি কোন, আপনি পক্সো কেস করবেন নি কোন, কারণ মেয়েটা 17-18 বছরের নিচে ছিল। তখন মহিলা কান্দা দিছে, কয় আমারে কইতেছে আমার মেয়েটা না রোজ মরে মরে অবস্থা, সেটা কিভাবে বাচ্চা রইছে আমি আপনারে কইয়া বুঝাইতে পারতাম না ম্যাডাম, মানসিক রোগী হয়ে গেছে। আমি কইছি আপনি করবেন, রেপ কেস করবেন, পক্সো কেস করবেন। এক কথায় রাজি হয়ে গেছে তাই না। তারপর আমি এফআইআর করলাম থানাতে। এফআইআর করার পর ওই যে লোকটা, তাদের হাজবেন্ড, মেয়েটার বাবা, ও তাই অ্যারেস্ট হয়েছে। তো ওয়ান টাইপ অফ দিস সোশ্যাল ওয়ার্ক আমি করছি, সমাজ সেবা করছি। কারণ তারা কোনোদিন সাহস পাইতো না, মেয়েটা কোনোদিন ন্যায় বিচার পাইলো না হলে, এখন তো মেয়েটা একটু শান্তিতে শ্বাস ফেলাইতে তো পারে। তো ওইটা আমি মনে হয় যে তোমার যদি উদ্দেশ্য যদি তোমার সমাজ সেবা করাই থাকে, তুমি যে কোনো কিছু দিয়ে সমাজ সেবা করতে পারবা। ইভেন অনেক ঘটনাই আমি করি প্রায় সময়। অনেক ঘটনা হইলে যখন তাদের কাছে কোনো আর অপশন থাকে না, তখন আমার কাছে কোনো না কোনো ভাবে আইলে আমি সেটা করি। তোমরা দেখছো, আমি আবারও জায়গার নাম কইতাম না, আমরা শহরের একটা জায়গাতে একটা বাচ্চারে পুরা আহ ড্রেস খুললে সেটা কিছু লোক মারধর করছিল আজকে থেকে 3-4 মাস আগে। তখনও আমি চেষ্টা করছি যে আমি আমার মতো করার, বা এমন বিভিন্ন ঘটনা আছে যখন বিভিন্ন সময় আইনি ভাবে কারোর হেল্প চাই, তারা স্টেপ নিতে পারে না, আমার চোখে যদি আসে বা আমার কাছে যদি ইনফরমেশন আয়ে, আমি 100% চেষ্টা করি ওই জায়গাটাতে আমি হেল্প করার। তো ওই ওই আমার জায়গাটা মাথায় থাকে। ওই জায়গাটার আচ্ছা পূজা, সবসময় আমার একটা জানতে ইচ্ছা করে যে এখন তো যেহেতু আমরা কোনো কিছু একটা স্টেপ নিতে গেলে আমাদের ভাবতে হয়। তুমি এত ছোট বয়সে তুমি অনেকটা মানে কি কমবো
এই সব দিক থেকে অনেকটা আগ্রায় কাজ করতাস, মানুষে নিয়ে কাজ করতো। সব থেকে পজিটিভ একটা দিক, পজিটিভ সাইন যে মানুষে নিয়ে কাজ করা। একজন সমাজ সেবিকার কাছে মানুষে নিয়ে কাজ করাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। সব মানুষ এক থাকে না, আমরা পরিবারও সবাইরে এক পাই না। এই যে মানুষে নিয়ে কাজ করাটাও কতটা চ্যালেঞ্জিং? দেখো ঋতুদি, প্রথম ব্যাপারটা হলো গিয়া সমাজসেবী, সোশ্যাল ওয়ার্কার। ওই জিনিসটা আমি আমার ডেফিনিশন কেমন আমি তোমারে দিতেছি। এই ধরো তুমি এক্ষুনি এখানে বয়সীরা পডকাস্ট করতেছো আমারে নিয়া, 10টা মানুষ এখান থেকে দেখলো যে আমি আইনি সহযোগিতা করি ফ্রিতে, বা সোশ্যালি সমাজের মধ্যে কোনো ঝামেলা হলে আমি আমার যতটুকু আমার সাধ্য সে সাধ্য অনুযায়ী আমি হেল্প করি। ঠিক আছে, তুমি ওয়ার্ড লাইফ অফ সোশ্যাল ওয়ার্ক করতেছো। তো আমাদের সমাজে যে যেখানেই বইয়া রয়েছে তার চিন্তা ভাবনাটা যদি সেরকম হয়, প্রত্যেকেই আমরা সমাজসেবী। কারণ আমরা যেহেতু প্রত্যেকে সমাজবদ্ধ জীব, আর সমাজে থেকে আমরা কাজ করতেছি, তো আমরা প্রত্যেকেই তো ওয়ান টাইপ অফ সমাজসেবী। কেউ যদি অফিসে বইয়ে সেটা কোনো না কোনো কিছু করে, সরকারি অফিসে বইয়ে যদি কোনো না কোনো কিছু করে, সে তো সমাজের কল্যাণের জন্যই সেখানে বইয়ে সেটা মানুষের পরিষেবা দেওয়ার লেগেই তো কাজ করে। যে এক্সট্রা করে আমি রাস্তায় নাইমা কাউরে খাওয়া দিতেছি বা জীবিত গিয়া কাউরে কিছু করতেছি, সেটা এক্সট্রা করে আমার সমাজসেবী আমার মনে হয় না। আমার মনে হয় সমাজের প্রত্যেকটা মানুষ সমাজসেবী। এবার ব্যাপার হলো গিয়ে চিন্তা ভাবনা কি, কে কি চিন্তা ভাবনা করে সেটা সমাজে কাজ করতেছে। তো ওইটা। হ্যাঁ, আর কি জানি কইতেছিলে তুমি? এই যে মানুষে নিয়ে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং মনে হয়? কারণ অনেক মানুষ তোমার সঙ্গে দেখা হয় প্রতিদিন। একদম মানুষরে নিয়া, মন খারাপ, ঝগড়া হওয়া, এইসব তো লাগেই থাকে। একদম মানুষরে নিয়ে ডিল করা। আমি ওয়ান টাইপ অফ পূজার মতো আমরা পূজা করবার লাগে মন্দিরে যাই, তো আমরা মূর্তি পূজা করি। তো আমি যখন কেউর সাথে ডিল করি, আমি ঠিক উল্টা সাইডের মানুষটারে ভগবান রূপে দেখি। বাহ! সুন্দর কথা। তো তখন আমার ডিল করতে অনেকটা মানে কি হয়? ইজি হয়ে যায়। মানে কথাই হচ্ছে যে ভগবান কোন রূপে তোমার সামনে আয়া দাঁড়াইবো তুমি তো জানতা না। তো আমি আমার সামনে যখন কেউ আয়া দাঁড়ায়, আমি সবসময় মনে করি যে আমি ভগবান সেবা করতেছি। তুমি হয়তো বা আমাদের গ্রুপে আসো, কন্যা কথার গ্রুপে বা সোশ্যাল মিডিয়াতে দেখছো। ঠিক 3-4 দিন আগে ইয়েস, শনিবারের ঘটনা। আমারে একটা ফোন করছে, আমার এনজিওর একজন মেম্বার ফোন করছে যে পূজা, একটা মহিলা সিটি সেন্টারে সেরা সিটি সেন্টারে বইয়া রয়েছে একটা বাচ্চা নিয়ে। তুমি কই? বলছে, আমি তো বিশালগড়, তুমি থাকো দিদি, আমি আইতেছি। আমি আইলাম 1.5-2 ঘন্টা পরে আইলাম। আয়া দেখি মহিলা ওইখানে বইয়া রয়েছে বাচ্চাটারা নিয়া। তখন আমি তারারে 20 টাকা দিয়ে আমি কইছি তোমরা থানার সামনে যাও, আমি আইতেছি। থানার সামনে গিয়া যখন আমিও আইলাম, দেখি বাচ্চাটার মাটার হাইটটা আইতেছে, বাচ্চাটার পায়ে জুতা নাই, মহিলাটার পায়ে জুতা নাই। রাস্তায় যে পাড়া দিতেছে, মানে তোমার পাড়া দিতে পারতেছে না। তো তখন আমি কারণটা হোয়াট এভার যাই হোক কইতেছি আমি। তো তখন আমি বাচ্চাটারে আর মাটারে জুতা কিনা দিস। একটু পরে দেখলাম মহিলাটা তোমার যখন শাড়িটা পালাইলো, কুপা বাইন্দা রাখছে, কুপার থেকে শাড়িটা করলো, দেখুন তাই চুলে জটা, অনেক বড় জটা। তো ভগবান কব कैसे क्या रूप में आपका सामने आए नहीं पता। তো কারণটা হইলো গিয়া মহিলার হাজবেন্ড মহিলারে খুব মারধর করে। আগের দিন রাতে নাকি ভীষণ মারধর করছে। মারধর করার পর বাচ্চাটা নাকি উঠাই আছার মারছে। তো তাই মনে হয়েছে এখানে থাকলে তাই নিয়ে আর তাইনের বাচ্চা আজকে রাত্রে বাঁচতো না। এদিকে তাই রাত্রেবেলা 2টার সময় পালাইয়া আগরতলা আয়া পড়ছে। তো পরের দিন আমি গেলাম, গিয়ার পর আমরা থানার সহযোগিতা নিছি। পশ্চিম মহিলা থানার সহযোগিতা নিয়ে একটা আশ্রমে আমি মহিলাটারে পাঠাই। এখন মহিলা আর মহিলার বাচ্চা সে আশ্রমে আছে। আশ্রমের যে পরিচালনার যিনি আছে সেবিকা দিয়ে আমি দিদিরে ফোন করলাম, দিদি কি করতাম, আমি কি অন্য আশ্রম দেখমু, হোম দেখুনি? দিদি কই না পূজা, তুমি পাঠাইয়া খুব ভালো করছো, বাচ্চাটা ভীষণ আদরের, আমি এখানে রাইখা তাইলে পড়ামু, তুমি মাঝে মধ্যে আয়া দেখা যাও। আর মহিলাও আমার ভালো লাগছে, তারা আপাতত এখানে থাকুক। তো ওইটি আমার কাছে মনে হয় যে আমি সেবা করতেছি, পূজা করতেছি। আমি মন্দিরে গিয়া সেটা 2 ঘন্টা 1 ঘন্টা লাইন ধরে সেটা থাকতে সেটা দাঁড়ায় সেটা আমি কি করব মূর্তি পূজা দিয়া সেটা। ওইটাও তোমার এই জায়গাটাও একটা স্পিরিচুয়াল। আমি মানুষ পূজা করি। আচ্ছা পূজা, এই কথায় উঠছে যে কন্যা কথায়, মানে কন্যা কথার মধ্যে এই যে কন্যা কথা একটা সামাজিক সংস্থা যেটা নিয়ে সেরা
শহরের এবং রাজ্যের নানা মহিলা কাজ করতেছে, যারা নাকি খুব পপুলার ফেস, তারাও কাজ করতেছে। এই কন্যা কথার মানে জন্মটা তো আমি জানি কিভাবে হয়েছে। তাও আমি একটু কই যে আমরা সবাই জানি কলকাতা শহরে একটা ভয়াবহ একটা ঘটনা হয়েছিল, যেটা নাকি একটা আহ চিকিৎসক, মহিলা চিকিৎসকরে ধর্ষণ করা হয়েছিল। সেই এক রাতে আমরা, আমি, পূজা এবং আমরা আরো কয়েকজন যারা খুব সক্রিয়ভাবে কাজ করি, ঋতুদি ছিল তখন। হ্যাঁ, খুব সক্রিয়ভাবে কাজ করি এবং আমরা সেখানে সবাই মিলে আমরা এটা ডিসাইড করি যে আজকে আমরা শহরের রাজপথে নামো। এবং শুধুমাত্র আমরা নামছিলাম না, শহরের নানা প্রান্তে, দেশের নানা প্রান্ত। আমরা কেউ জানতাম না যে ঋতুদি ওইখানে আইবো, ঋতুদি জানতো না যে পূজা ওইখানে আইবো। হয়তো এখন আমরা একটা সংস্থাতে আছি, সংঘবদ্ধ। এবার কি হয়, এই যে পূজা কথা কইতে কইতে কইতাছিল যে হ্যাঁ, এটা একটি সামাজিক সংস্থা। সুসময় যারা যারা আসিল ডেফিনেটলি তারা তো আসেই, একদম এরকম। অনেকে কিন্তু গেছেও গা। এবং যারা গেছে গা তাদের কোনো আপনারা গিয়া ভীষণ ভুল করছেন, আবার আইন ফিরা। হ্যাঁ, এবং আরো একটা কথা যে এই কন্যা কথা এর নামকরণটা কিভাবে মাথায় এলো, যে কন্যা কথা কেন হইল? অন্য কিছুও তো হইতে পারত। প্রথমত আরজিকরের ঘটনা। আরজিকরের ঘটনায় আমরা রাত জাগত গেলাম। যাওয়ার পর পরের দিন আমার মনে আছে আমরা একটা গুগল মিট করছিলাম। আমরা একটা গ্রুপ বানাইছিলাম অ্যাকশন টেকার কইয়া। সেই গ্রুপে আমরা ৪-৫ জন ছিলাম। কাজ করলাম। এমনি কন্যা কথা তোমার কি হলো তখন আরজিকরের সমস্যাটা, যে সমস্যাটা ইস্যুটা তৈরি হয়েছিল, ওই ইস্যুটার সাথে সাথে আমরা রাজ্যে ফ্লাড শুরু হয়ে গেছিল। হ্যাঁ, এখন ইভেন তোমার আমার এখনো মনে আছে আমরা রাত কি রাত, সে রাত আমরা কেউ ঘুমাইছি না। সে বিভৎস রাত আমরা কেউ ঘুমাইছি না। রাত্রে ২টা ৩টা এই ফোন করতেছি, সে ফোন করতেছি। ইভেন আমরা বারবার কিন্তু গ্রুপ কল করে সেরা আমরা বিভিন্ন ধরনের ডিসকাশন করছি কিভাবে কি করা যায়। এবং পরের দিন সকালে মনে আছে আমরা সবাই রাস্তায় নেমে গেছিলাম। একদম। পরের দিন সকালে আমরা রাস্তায় নামছি। এরপরে আগরতলা শহর যখন আমরা কাজকর্ম করা শেষ করছি, কিন্তু তোমার কোয়ার মতো কিছু নাই, তারপরও মনে করতে জানে না। পুরানা ইয়াদ। আগরতলা শহরে আমরা বিভিন্ন জায়গায় ইন্দ্রনগর থেকে শুরু করে মোটর স্ট্যান্ড বিভিন্ন জায়গায় আমরা যেমন কাজ করছি সেমন অপমানিত হয়েছি। একদম। সেটাও আমরা বলতাম না, অপমানিত হয়েছি। বিভিন্ন ধরনের এলিগেশন আমাদের উপর লাগানো হয়েছে। কিন্তু সেই এলিগেশনে না ঋতুদি আমি ভাঙ্গিয়া পড়ছি না। প্রথম দিন যখন আমার উপরে এলিগেশন লাগানো হয় আমি তাকে গেছিলাম। পরের দিন আমি ভাবছি যে আমি আগরতলা লইয়া পড়ে থাকলে হইতো না, আমার রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ জেলে তারপর আস্তে আস্তে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করা শুরু করি এবং আমরা উদয়পুর, অমরপুর, শান্তিরবাজার, সাবরুম, জুলাইবাড়ি, যে যে জায়গায় জল উঠছে আবার ঠিক মনে নাই, এদিকে সোনামুড়ার সাইডে আমরা প্রত্যেক জায়গায় কিন্তু গাড়ি গাড়ি খাওয়া আমরা নিজেরা দিয়া ফাইছি এবং আমরা হেলথ ক্যাম্প করছি বিভিন্ন ধরনের। এবং কন্যা কথার এই নামটার সঙ্গে শুধুমাত্র এখন যারা সদস্যা তারা কিন্তু নাই, আরো বাইরের থেকে অনেক লোক হেল্প করে, একদম একদম যারা নাকি এমন ভাবে হেল্প করছে যারা সত্যি অর্থে তারা যদি সহযোগিতা না করতো কন্যা কথা এত দূর আইতেই পারে। তো তখন গিয়া আমরা তারপর কিছুদিন পর আবার আরজিকরের ঘটনা নিয়ে আমরা ব্যাক করি এবং একটা রাস্তায় নামছি আমরা। তো ওই দিন আমরা এর কিছুদিন পর দুর্গাপূজা, মহালয়া। তো প্রত্যেক মহিলা শহরের বিভিন্ন জায়গার থেকে মহিলারা আমার সাথে জড়িত হয়েছে। পরিচিত ফেস, অভিজ্ঞ বিভিন্ন দিদিরা আমাদের সাথে এসে আয়া যখন পরিচিত হয়েছে তখন গিয়ে একটা ডিসাইড হয়েছে যে হঠাৎ করে আমরা রাস্তায় নাম রেপ হইব এমনি তো হইতো না, আমাদের কি করাইতে হবে, আমার দরকার অ্যাওয়ারনেস করানো। একদম। তখন গিয়া প্ল্যান হইছে যে আমরা সব মহিলারা নিয়ে একটা কিছু একটা করি এবং সবাই মিলে আমারই খুঁজে পাইছে, আমার উপরেই দায়িত্ব দিছে। আমি ওপেন কইতাছি সুজাতা ধীরে প্রথম কথা উনি আমি রাস্তায় নামাই তাইলে কই গেছে আমি জানি না। হ্যাঁ, না অ্যাকচুয়ালি ব্যাপারটাকে আমি একটু কথাটা একটু ক্লিয়ার করি। সুজাতা দিরে আমি চিনি যতটুকু। আমার মনে হয় পডকাস্টে এরকম ভাবে কারোর নামটা, এবং যেহেতু তুমি নামটা কইয়া দিছো এর জন্য আমি তোমারে কইতাছি, প্রত্যেকে না প্রত্যেকের কাছে ভীষণ ব্যস্ত। একদম একদম। এবং আমরা না সুজাতা দির নামটা ইলিগে কইছি, দিদি যদি ওই দিন সাহস না দিত একদম কন্যা কথা হইলো না। হ্যাঁ, সুজাতা দি মানুষটাই এরকম। আজকে আমি হয়তো 2 সেকেন্ড আমি উনার জন্য কমু যে আমরা তো অনেক মহিলা দেখি কিছু মহিলা থাকে সাহস করে সামনে আইতে পারে না। তুমি যেমন সাহস করে রাজপথে 9 মা কাজ করতেছো, তোমার কথা শুনতে হয়, তোমার সব দিক একদম
সুজাতাদি হয়তো একদম ফিজিক্যালি থাকতে পারে না আমাদের সঙ্গে, কিন্তু ডেফিনেটলি ওরা মেন্টালি আমাদের খুব সাপোর্ট করে। এবং দিদিরে আমরা দিদির কাজের জন্য মাঝে মাঝে পাবো একদম। এটার মধ্যে আমাদের একটু অভিমান হয়তো থাকতে পারে, পূজারও আছে সুজাতাদি, কিন্তু ওইটা যদি সুজাতাদি এপিসোডটা দেখে ডেফিনেটলি এই অভিমানটা তুমি ভুলে যাও গা। দিন শেষে আমি মানে আমি কি করতাম, ড্যাম শিওর যে ওইটার গল্পটা একটু আলাদা। তো এই যে শুধুমাত্র কন্যা কথাতে তো শুধু পুরুষ না আমি বলবি না পুরো ব্যাপারটা। তখন আমরা মহালয়ার দিন সকালবেলা আমাদের শুরু হয় যাত্রা। সঞ্চিতা রাহা রাজ্যের একজন সিনিয়র সাংবাদিক, উনি ওই নামটা আমি গ্রুপে আপলোড করছি যে একটা ভালো নাম দেন, কি নাম দিলে ভালো হয়। তখন উনি ২টা নাম দিছে, সেটার থেকে কন্যা কথা নামটা ভীষণ ভালো লাগছে। না এটার পেছনে পুরুষ লোক অবশ্যই আছে যারা আমাদের পেছনে থাকিয়া সবসময় হেল্প করে। তবে তারা নামগুলি একটু যদি অবশ্যই আছে অর্পণ দা, আর যে অর্পণ প্রত্যেকেই চিনে, হিমাদ্রি শেখর বণিক, হিমাদ্রি দাকে প্রত্যেকেই চিনে, ইন্দ্রদা আছে, বা আরো বিভিন্ন লোকেরা আছে। আমি সবাই নাম তো নিতে পারতাম না, কিন্তু অনেকেই আছে যারা আমাদের ভীষণভাবে হেল্প করে। তো কন্যা কথার উদ্দেশ্য হলো গিয়া দিদি অ্যাওয়ারনেস করানো। আমরা বিভিন্ন রুরাল এরিয়াতে বিভিন্ন ধরনের নাচ গান ফ্রিতে আমরা ক্লাসেস করাই, নাচ গানের ক্লাস করাইতেছি বিভিন্নভাবে। ইভেন আমরা জুন মাসে আমাদের টার্গেট আছে শহরব্যাপী গাছ লাগানো। গাছ লাগানোর একটা টার্গেট আমাদের রয়েছে। আরেকটা টার্গেট হলো গিয়া স্বনির্ভর করা মহিলাদের। তো আমরা বিভিন্ন মহিলাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের কিছু ডাটা কালেক্ট করছি যারা কাজ করতে চায় বা কাজ খুঁজতেছে। তো আমরা দুর্গাপূজার আগে চেষ্টা করবো কোনো একটা কিছু একটা কাজ আমরা তারারে শুরু করে দেওয়ার জন্য। তো আপাতত আমাদের টার্গেট এটা। আর এক্সট্রা কো কারিকুলাম যদি আমরা আরবান এরিয়াতে করাইতেছি, সেটির উদ্দেশ্য হলো গিয়ে বাল্য বিবাহ বন্ধ করা। সবকিছুর পেছনে না টাকা, কারোর ফ্যামিলিতে যদি টাকা পয়সা না থাকে ওরা কিন্তু মেয়েরা বড় করতে পারে না, একটু বড় হলে বিয়ে দিয়ে দেয়। কিন্তু টাকা যদি থাকে তারা হাই লেভেলের পড়াশোনা করাইতে পারে। তো যার কারণে আমরা বাচ্চারারে ওইভাবে এক্সট্রা কিছু কো কারিকুলাম নাচ গান বা বিভিন্ন কিছু আবৃত্তি আর্ট ওইটাই আমরা শিখাইতেছি, যাতে তারা বড় হয়ে আসে এরা সে জিনিসটা কন্যা কথার সদস্যরাই এটা করতেছে প্রফেশন হিসাবে নিতে পারে, এবং তারা যাতে আরো হাই লেভেলের পড়াশোনা করতে পারে। আরো একটা ব্যাপার, যে ব্যাপারটা মানুষের এখন কয় যে একজন ভালো সমাজ সেবক বা ভালো সমাজ সেবিকাই কিন্তু আগামী দিনের দেশের ভবিষ্যৎ এবং নেতা নেত্রী হওয়ারও তার ভীষণ সম্ভাবনা থাকে। তুমি কি এটা বিশ্বাস করো? না সেটা আমি সেরকম ভাবে বিশ্বাস করি না। আমি মনে করি ইউনিভার্স প্রকৃতি যখন আমারে জন্ম দিছে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য দায়িত্ব কর্তব্য নিয়ে জন্ম দিছে। যখন যে রোলটা আমার প্লে করতে হইব অটোমেটিকলি আমার কাছে আইব, এবং আমি ট্রাই করবো আমার বেস্টটা করার। যখন যেটা আইব আমি নির্দিষ্ট কোনো আমার উদ্দেশ্য নেই যে আমার সাথে এটা হইব এটা হইব। আজকে আমি ল ফিল্ডে আছি, আজকে আমি সোশ্যাল ওয়ার্কার, কোনো কিছু কি আমার মা ডিসাইড করছিল না আমি ডিসাইড করছিলাম। বাট যখন যেটা আমার কাছে আইতেছে আমি চেষ্টা করতেছি আমার বেস্ট দেওয়ার। তো সেরকম আমার নির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই। ভবিষ্যতে যদি সেরকম কোনো ধরনের আমার উপরে দায়িত্ব আসে আমি চেষ্টা করবো 100% আমার মানে দায়িত্ব পালন করার জন্য। একদম শেষের দিকে আমরা মানে আইতাছি, সেদিন যেহেতু তুমি একজন মেয়ে এবং মেয়েরা অনেক কৈফিয়ত দিতে লাগে, তুমি তো দিন রাত কাজ করতেছো, কখনো কোনো কোনো জায়গাতে তোমার রাতও হয়ে যায়, তোমার কি কৈফিয়ত দিতে হয়? সেটার জন্য আমার মা বাবা, আমি ৯ নাম্বার সন্তান আমার বাড়িতে। আরে বাহ! আমরা ৮ বোন আর ১ ভাই, আমি সবার ছোট। গ্রেট। তো সেটার জন্য আমার ইচ্ছা করে প্রত্যেকের পায়ে পায়ে ধইরা আমি পাও ধইরা পইরা থাকি যে তারা আমারে বিশ্বাস করছে। একদম। সে যখন আমি ক্লাস 9 এ পড়ি বা 10 এ পড়ি সেদিন যদি তারা আমারে না বাইর হইতে দিত, সেদিন যদি আমি একটু দেরি কইরা ফেরার পরে আমারে যদি আটকে লাইতো পরের দিন, তাহলে আজকের পূজা হয়তোবা আমি তৈরি হইলাম না হইলে। তো আমার বাড়ির লোক সবসময় আমারে সাপোর্ট করছে। হয়তোবা ১ম বুঝতো না। বাট এখন তো আমি যদি সারারাতও আমি কোনোখানে যদি কোনো কাজ করি, আমারে ডেফিনিটলি আটকাইতো না। আর তাদের মধ্যে একটা সে ধারণা আছে পূজা যদি কোনোখানে কিছু করতেছে, নিশ্চয়ই মানুষের লেগেই কিছু করতেছে, মানুষের ভালোর লেগেই করতেছে। আচ্ছা পূজা, কখনো কখনো তোমার মনে হয় না যে আচ্ছা আজকে আমি এই কাজটা করতেছি,
মানে মানুষ তো অর্থের লিগা কাজ করে। তো তুমি হেন থেকে কতটুকু এবারও মানে মানে কি কইতাম মানে তোমার তো দিতে হয়। সমাজ সেবা মানে তো তোমার দান করতে লাগবো। এই জায়গাটার থেকে আজকে তোমার প্রফিট কি হইতাছে? আমরা তো শুনি যে এনজিও মানে প্রফিট। এনজিও মানে মানুষ এখন এনজিও করে অনেক কিছু কামাই করে লেতেছে। ওই জায়গাটার দ্বারাই তুমি কি করবা? না, সেটা প্রফিটের কোনো ব্যাপার না। আমরা যে মেম্বাররা আছে তারা মান্থলি যা টাকা দেয় সেটা দিয়ে আমরা এনজিও মাসিক কাজ করি। আর আমি যেটা ভাবছি দিদি, প্রথম থেকেই আমি একদম ক্লিয়ার কাট এবং ডাইরেক্টলি কয়ে দিতেছি, আমি আমার প্রফেশন আগে তৈরি করছি, তারপর আমি একটা জায়গায় গিয়ে নামছি। যে অ্যাটলিস্ট আমার কাছে কোনো একটা চাকরি আছে, আমার কাছে কোনো একটা পেশা আছে যেটা দিয়ে আমি আমার চাহিদা মেটাবার লেগে আমি টাকা ইনকাম করতে পারবো। আমি যদি আগে আমারটাই মেটাবার লেগে আমি কিছু না করতে পারি, তখন আমি মানুষের লেগে কি করুম? তো সুতরাং প্রথমে আমি আমার ওই জায়গাটা স্থির করছি, তারপর ওই সামাজিক কাজগুলোর উপর আরো বেশি মানে মানে ফোকাস করো। ফোকাস করার চেষ্টা করছি আর কি। তো আমি ওইটাই কমু, মেয়েরা যারাই তোমাদের পডকাস্ট দেখো বা সামাজিক মানুষরা যারাই পডকাস্ট করবো, আমি এটাই কমু এবং ইউথরার প্রতি এটাই কমু যে নেশার থেকে দূরে থাকার লাইগা। নেশা আজকের একটা বড় ইস্যু। ডিপ্রেশন, মানসিক অশান্তি, প্রেম কইরা ছেঁকা খাইছো মানে তোমার একদম নেশা কইরা তোমার জীবন নষ্ট করে লাইতে হইব, এবং না প্রেম কইরা ছেঁকা খাইছো মানে তুমি জীবনে দাঁড়াইতে পারবা। তুমি যদি 90% ইউথ পাইবা যারা প্রেমে ছেঁকা খায় কিন্তু নেশার পথ বাইছা নিতেছে। তো সুতরাং প্রেমে ছেঁকা খাইতেছো মানে তোমাদের কাছে সুযোগ গাইতেছে তুমি নিজেরে কিভাবে তৈরি করবা। একটা খালি মাঠ আছে, সে খালি মাঠে যদি ফুটবল খেলা হয়, তুমি ফুটবলটা হইবা না খেলোয়াড়টা হইবা সেটা তুমি ডিসাইড করবা। তবে তুমি কিভাবে ভাবতেছো এটা হইলো কি তোমার ইম্পর্টেন্ট, যে আমি প্রেম করে ছেঁকা খাইছি, নেশা করে একদম জীবন নষ্ট করে রাইতাছি। অনেকে দেখবো আবার সুসাইডও কইরালা। এটাই অপশন না। আমার লাইফে যখন যখন সমস্যা হইছে, যখন যখন আমি এক কদম পিছাইছি, তখন আমি আরো 5 কদম বেশি পাও রাইখা চলতে পারছি আর কি। তো তাদের জন্য আমার এটাই বার্তা। আরেকটা হলো গিয়ে প্রত্যেকের জন্য সমাজের প্রতি প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্য আছে। আর যেহেতু আমরা সমাজবদ্ধ, যে সমাজে কাজ করতেছি, সুতরাং সবাই সামাজিক কাজ করতেছি, আমাদের চিন্তা ভাবনাটা কেমন হতে হবে সেটা ইম্পর্টেন্ট। একদম। টক উইথ ঋতুর এতক্ষণের কনভারসেশনে তোমারে পাইয়া এবং কথা কইয়া অনেক অনেক মানে নরমালি আমি বুঝালে তুই তাকারি করি কিন্তু ভিডিওতে একটু সম্মান তো দিতে লাগে। না, না, সব জায়গায় আমি তোমরা ছোট বোন। না না ইভেন এই শহরের মহিলারা আমি খুব প্রিয়। হ্যাঁ একদম। তো এই টক উইথ ঋতু পডকাস্ট তো দেখা হয় এবং একদম। আগামী দিনে তুমি আরো অনেক হাইটেন ট্যালেন্ট আছে এবং আপনারা জানেন, যারা জানেন না তারা জানবেন। এদের নিয়েও আমরা আমু পডকাস্টে। ততক্ষণ যারা এই এপিসোডটা দেখছেন শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই টক উইথ ঋতু পডকাস্ট দেখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।